সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা দেখছো সকাল সকাল আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি সুন্দরবন এবং আমরা অলরেডি কিন্তু বাড়ি থেকেই গাড়িটা আমাদেরকে রিসিভ করে, মানে আমরা এইভাবেই বুক করেছিলাম যে বাড়ি থেকে একবারে গাড়িটাও রিসিভ করে আমাদের। এবং আমরা এখন চলে এসেছি হচ্ছে লঞ্চের সামনে। এবার লঞ্চে উঠবো এবং ঘোরার পালা। অলরেডি চলে এসেছি, এবার ঘোরার পালা। তো একে একে আমরা সবাই বোটের সামনে চলে গেলাম এবং আমরা কিন্তু অলরেডি একে একে সবাই বোটে উঠে গেলাম। বোটে উঠে আমার যেটা প্রথমে প্রচণ্ড বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে ওপরে দেখো এরকম একটা জায়গা রয়েছে, ফাঁকা প্লেস টাইপের, যেখানে খাওয়া দাওয়া হবে এবং ধরো তুমি বসে সেই ভিউটা এনজয় করতে পারবে। এবং ট্রাভেল করতে করতে বাবান এতটাই বেশি টায়ার্ড হয়ে গেছিলো যে ও অলরেডি ঘুমিয়ে পড়েছিল, এবং এখন বলে নয়, অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। বোটে ওঠার সাথে সাথেই দেখো আমরা অলরেডি চাও পেয়ে গেছিলাম এবং ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছিলো। তো এখানে আমার একটা জিনিস এত ভালো লেগেছিলো যে মেন হচ্ছে ওদের কেয়ারটা। হ্যাঁ, ওরা খুব যত্ন সহকারেই সব কিছু করছিল। এবং আমরা যেহেতু ট্যুরিস্ট পার্টির সাথে গেছিলাম, তো আমরা যে বোটে ছিলাম তার নাম হচ্ছে রূপা। তো রূপা বোট, ঠিক আছে। তো তাদের ব্যবহার যেমন ভীষণ সুন্দর ছিল এবং তাদের মানে কেয়ার এবং তাদের যে সঠিক টাইমে খাবার দাওয়ার ব্যাপারটা, বা যেহেতু একটা বেবি আছে, তো সেই বিষয়ে খেয়াল রাখার ব্যাপারটা, তার খাওয়া দাওয়া, যত রকম কেয়ার ব্যাপারটা থাকে, তো সেই জিনিসগুলো তাদের মধ্যে খুব ভালো ছিল। তো সেটা আমরা ভীষণভাবে, মানে শুধু আমরা বলে নয়, বাকি যে আরও ট্রাভেলার ছিল, যারা আরও ট্যুরিস্ট ছিল, আরও বাকি যারা যারা ছিল, তারাও কিন্তু সেই ব্যাপারটা মানে ভীষণভাবে একটা প্রশংসা করেছে যে হ্যাঁ সত্যি তাদের কেয়ারটা ভীষণ সুন্দর। এখন আমরা ছিলাম হচ্ছে মাতলা নদীতে, যে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাতলা নদী। তো সুন্দরবনে সবাই পরিচিত, হয়তো কম বেশি সবাই জানো মাতলা নদীর সম্বন্ধে। তো আমরা এখন ছিলাম হচ্ছে এই সময়টা হচ্ছে মাতলা নদীতে। দেখো আমরা এখন খাচ্ছি হচ্ছে তোপসে ফ্রাই, আর আমরা এই লঞ্চের যে বেড রয়েছে তো সেখানে বসে আছি। তো চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। তো বোটে করে প্রথমেই আমরা চলে এসেছিলাম একটা পার্কে। তো পার্ক যেমন হয় আর কি, বাচ্চাদের খেলনা ছিল, খেলনার জায়গা, দোলনা ছিল নানা রকম, তো তেমনই ছিল। এবং কিছু রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু স্ট্যাচু ছিল। তো এরকম টাইপের একটা ছোট্ট পার্কে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। তো সেটাও মোটামুটি বেশ সুন্দরই ছিল এবং বাচ্চাদের জন্য যেটা সব থেকে সুন্দর, যেহেতু বাবান গেছিলো, তো বাবানের জন্য এটা খুব ভালো একটা জায়গা। তো দেখো বাবান আবার দোলনাতে চাপছিল, তো ওর বাবা ওকে দোলনাতে চাপাচ্ছিল। তো ও ভীষণ এনজয় করেছে এই জায়গাটাতে। আর আমাদের বড়দের তো এরকম জায়গার প্রতি অতটা আকর্ষণ থাকে না, তো বাচ্চাদেরই এই জায়গাগুলো বেশি ভালো লাগে। তো তারপর কিছুক্ষণ ঘুরিয়ে বিকেলের মধ্যে কিন্তু আমাদের হোটেলে নিয়ে আসা হয়, কারণ হোটেলে হচ্ছিল ঝুমুর নাচ এবং সেখানকার সুন্দরবনে তো সাঁওতালি নাচ এসব হচ্ছিলো। তো সেই জন্য আমরা আবার হোটেলে ফিরে আসি। তো তারা তাদের যে গ্রামের যেমন আর কি আদব কায়দা, যেমন নাচ, যেমন সব কিছু, তো সেগুলো আমরা এখানে দেখছিলাম, ঝুমুর নাচ, সাঁওতালি নাচ, তো এক্সেট্রা এইসব দেখার জন্য আমাদের আবার হোটেলে নিয়ে আসা হয়। আচ্ছা জানো তো, আর একটা কথা, সুন্দরবন কথাটা শুনলেই না সবাই কিন্তু প্রথমেই বাঘ দেখার কথাটা আগে জিজ্ঞেস করে। সবার কাছে কিন্তু বাঘ দেখার উৎসাহটা সব থেকে বেশি থাকে। তো হ্যাঁ, তোমাদেরও হয়তো মনে প্রশ্ন জাগছে যে বাঘ দেখেছে কি না। তো এত দূর থেকে যাবো, তোমাদের কি মনে হয় দেখেছে কি দেখিনি, সেটাও আমি বলবো ভিডিওতে এবং তোমাদের সচক্ষে দেখাবো। তো যাই হোক, তো এখানে বাঘ দেখার প্রবণতাটা শুধু আমাদের মধ্যে বলে না, আমাদের পুরো বোটটাতে যারা যারা ছিল তাদের সবার মধ্যে কিন্তু ভীষণভাবে ছিল। তো যাই হোক, আমরা যেহেতু 2.5 দিন সেখানে ছিলাম, তো সবার সাথে বেশ চেনা পরিচিত হয়েছিল। সেখানে সবার সাথে কথা বলে যেটুকু বুঝেছিলাম যে সবাই কিন্তু নিজের স্বচক্ষে একদম বাঘ দেখার জন্যই সুন্দরবনে মেনে এসছে। এবং জানো তো, যারা এই ঝুমুর নাচটা করছিল তাদের সাথেও আমাদের কিন্তু বসে একদম খুব ভালোভাবে কথা হচ্ছিলো। তো তারা বলছে যে সাহেব, আপনারা দূর থেকে বাঘ দেখার জন্য আসেন, আর আমরা এখানে সারাক্ষণ বাঘের ভয় থাকি যে কখন কাকে কি করবে, জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসবে। এবং যারা ধরুন ওখানে শিকারে যায় বা মধু টধু আনতে, ওখানে তো মধু হয়, তো মৌচাক থেকে যখন মধু পাড়তে যায় তখন অনেকে বাঘের কবলে পড়ে। তো এইসব গল্পগুলো করছিল। তো সেখানে গ্রামের পরিস্থিতিটা কতটা খারাপ, তো তাদের গল্প থেকে শোনা যায় তারা কতটা অসহায়। তো বেশ ভালো লাগছিলো সেই জায়গাটা, সেই ভিউটা, তাদের ফিলিংসগুলো অনুভব করতে পারছিলাম। তো মোটামুটিভাবে আমার কিন্তু সুন্দরবন জায়গাটা ভীষণ ভালো লেগেছে।
এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছিলে এতক্ষণ ধরে, তো সেটা হচ্ছে সাজনেখালি। তো আমরা এখন আছি হচ্ছে এই সাজনেখালিতে। তো এখানের মেন হচ্ছে তোমার যেটার জন্য এটা বিখ্যাত, এখানে হচ্ছে তোমার ম্যানগ্রোভ জাতীয় নানা রকম উদ্ভিদ দেখা যায় এবং দেখো জীবন্ত জীবন্ত অনেক জন্তু যেমন কুমির, কচ্ছপ, নানা ধরনের মাছ এবং এইসব জিনিসগুলো এখানে আর কি দেখা যায়। তো এই জন্যই সাজনেখালি মানে পর্যটকদের কাছে ভীষণই জনপ্রিয়। এবং এখানে কিন্তু অনেক রকমের গাছ, যেমন সুন্দরী, আমরা অনেকেই মানে কি সবাই প্রায় ভূগোলে পড়েছি যে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, এখানে প্রত্যেক রকমের গাছ কিন্তু দেখা যায়। এবং সেখানে সেই গাছের নিচে কিন্তু নামও দেওয়া রয়েছে, কোনটা কী গাছ, তো সেখানে নাম দেওয়া রয়েছে। তো সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। এগুলো বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু অনেক কাজে লাগবে, কারণ কি এগুলো থেকে বাচ্চারাও দেখতে পারবে সচক্ষে, সেটা যদি দেখে তো তাদের পক্ষেও তো জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো কোনো বাচ্চা যদি সেখানে আসে তো সে কিন্তু ভূগোল বিষয়ে ভীষণ নলেজ আছে এখান থেকে পাবে, সে অনেক রকম নলেজ, সে অনেক কিছু শিখতে পারবে। এখানে আমাদের সঙ্গে জয়েন হয়েছিলেন হচ্ছে আমাদের সাথে একজন গাইড, কারণ উনি আমাদের সব জায়গাতে নিয়ে যাবে এবং উনি আমাদের সব কিছুর সাথে পরিচয় করাবেন এবং সব কিছু চেনাবেন যে কোথায় কিসের জন্য বিখ্যাত, এটা কোন জায়গা, এটাই কী দেখা যায় বা কোথায় কী দেখা যায়, কোথায় বাঘ দেখা যায়, কোথায় হরিণ। তো ইনি হচ্ছে সব কিছু আমাদের চেনাবে। তো মেনলি বলতে গেলে উনি হচ্ছে আমাদের গাইড। নদী শেষ দিক, যেখানে দুটো নদী, একটা হচ্ছে রায়মঙ্গল, একটা কালী। আমরা আছি এখন সজনেখালি। এই বাম ধারের পোর্শনটা পুরো ইন্ডিয়ান সুন্দরবন। এটাও সুন্দরবন ছিল, এখন লোকালয় হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ান পার্ট হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, 102 দ্বীপ, 54টা দ্বীপ হচ্ছে লোকালয়, 48টা দ্বীপ জঙ্গল। ইভেন কলকাতাও কিন্তু আর্লিয়ার পার্ট অফ সুন্দরবন। তো আমাদের এখন তো কলকাতাকে সুন্দরবন বলা হয় না, এখন দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা, 52 লক্ষ লোক আছে। যাই হোক, এই জঙ্গল, বাঘের জঙ্গল হচ্ছে টাইগার রিজার্ভ বলা হয়। 2585 বর্গ কিলোমিটার, 3টে জোন আছে। আমরা আজকে যেটা শুনবো সেটা এটা হচ্ছে অভয়ারণ্য, এটার আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার। আর এই পার্টটাকে বলা হয় বাফার জোন, এইটাকে বলা হয় কোর এরিয়া। এটা কাউকে অ্যালাউ করা হয় না, কোনো ফিশারম্যান, কোনো হানিকারক ইভেন্ট টুরিস্ট। তার কারণ বন্যপ্রাণীদের নির্জনে থাকার জন্য, তাদের প্রজনন বাড়ানোর জন্য সরকারি দিচ্ছে। এটা বাফার জোন। বাফার জোনটা কি, যেহেতু এখানকার মানুষের দারিদ্রতা অনেক বেশি, তাদের মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করার জন্য অ্যালাউ করা। তো আমরা এখন সন্ধ্যাখালি আছি, এখান থেকে বলে গিয়ে সম্ভবত আমাদের ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্ট খাওয়ার পরে সুদামাখালি, এখান থেকে 45 মিনিট টাইম লাগবে। তারপর জঙ্গলের ভিতর দিয়ে দোবাকি আমার ডিউটি শেষ, ওটা হচ্ছে জঙ্গলের লাস্ট রাস্তা। কিন্তু আপনাদের ওখানে শেষ হচ্ছে না, আপনাদের আবার এখান থেকে ঝাড়খালি যে টাইগার রেস্কিউ সেন্টার, যেখানে এখানকার বাঘ অফিস ওখানে চিকিৎসা করা হয়, আর সাইড দিয়ে ক্যানেল আছে, একাধিক কুমির আছে, দেখানোর জন্য আপনাদের ওখানে নিয়ে যায়। ঠিক আছে। তো এই সজনেখালি ঘুরে আমরা কিন্তু আবার বোটে উঠে গেছিলাম এবং আমরা আবার মাতলা নদী থেকে চলে যাচ্ছিলাম। তো এই যে টাইমটা এখানে কিন্তু লং টাইম ছিল, আর এমন নয় যে বোটে আছি তো আছি সময় কাটছে না বা কিছু, সময় কিন্তু খুব সুন্দরভাবে কাটছিল। এখানে ভিউ এনজয় করতে করতে এবং চারদিকের গল্প শুনতে শুনতে সবার সাথে হাসি মজা করে কিন্তু ভীষণ সুন্দরভাবে সময় কাটছিল। আমরা এখানে হচ্ছে চলে এসেছিলাম অলরেডি সুধর্ণখালিতে। তো এখান থেকে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা প্রবণ থাকে, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঘেদের এলাকা এবং হরিণদের এলাকা। তো হরিণদের এলাকায় তো বাঘ থাকে না, বাঘ কখন আসে, যখন হরিণ বেরোয় শিকার করতে আসে, মূলত ভোরের বেলায় আর রাত্রেবেলায়। কিন্তু আমরা দেখো না তো ভোরের বেলায় গেছি না তো রাত্রেবেলায় গেছি। আর এখানে দেখবে কিছু কিছু জায়গায় মাটিতে বাঘের পায়ের থাবা, যেটা স্পষ্টভাবে ভালো বোঝা যাচ্ছে যে সেটা বাঘের পায়ের থাবা, সেটা কোনো ছোট কোনো জন্তুর থাবা নয়, সেটা অনেক বড় কোনো জন্তুর থাবা, সেটাতে বোঝা যাচ্ছে যে সেটা বাঘের পায়ের থাবাই। তো এখানে গিয়ে এসে কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি। এখানে আমরা যেটা দেখেছি এটা হচ্ছে হরিণ। তো দেখো তোমরা ভিডিওতে দেখতে পাবে, এখানে হরিণ দেখেছি আমরা, এবং একটা নয় অনেকগুলো হরিণ দেখেছি। তোমাদের একটু দেখার সুবিধার জন্য এখানে আমি একটা রেড মার্ক করে দিয়েছি, দেখো। তো গাছগুলোর মাঝখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে জন্তুটা, ওটা হচ্ছে হরিণ। ভালো করে তোমরা স্পষ্ট করে দেখো। আর এখানে আমরা বেশি আওয়াজ করতে পারছিলাম না, কারণ আমাদের গার্ড প্রথম থেকেই বলেছে যে বেশি আওয়াজ করা যাবে না, কারণ যদিও বা বাঘ থাকে বা হরিণ থাকে, ওরা কিন্তু অতিরিক্ত আওয়াজ পেলে বা ওরা সামান্য আওয়াজেই কিন্তু ওরা চলে যাবে এবং হয়তো বাঘ আমাদের দেখতে পাবে কিন্তু আমরা দেখতে পাবো না বাঘকে। কারণ হয় না, বাঘের তো দৃষ্টি আমাদের থেকে প্রবল, তাই না? তো ওরা তো বেশি দেখতে পায় আমাদের থেকে, হয়তো ওরা আমাদের দেখতে পাবে তো চলে যাবে, কিন্তু আমরা যদি চুপচাপ থাকি ওরা হয়তো সেটা ফিলও করতে পারবে না। তো তার জন্য কিন্তু আমরা ভীষণ চুপচাপ ছিলাম। আর আমি ওর জন্যই তোমাদের রেড মার্ক করে দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। এখানে তোমাদের সাথে আমি আরেকটা গল্প শেয়ার করতে চাই যে লাক কীভাবে কাজ করে। দেখো আমরা এখানে গেলাম, আমরা কিন্তু এত উঁচু জঙ্গলের একদম মাঝখানে একটা মানে জাস্ট ব্রিজের মতন করা ছিল, ঘন জঙ্গলের মাঝখানে। তো সেখানে কিন্তু আমরা গভীর জঙ্গলেও কিন্তু বাঘ দেখতে পারিনি। কিন্তু আমাদের আগে মানে আমাদের বোটের আগে যে বোটটা ছিল, তো তারা কিন্তু সকালবেলা অলরেডি বাঘ দেখে গেছে এবং সেটা খুব ভাইরালও হয়েছে এবং আমরাও সেটা দেখেছি, বাঘ চান করছিল। তো ওরা কিন্তু এটা দেখেছে। তো আমাদের সাথে কিন্তু ওরা একই হোটেলে ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা এসেছিলাম তারপরেই ঘুরে ফিরে, তো আমাদের সবার মন ভীষণ খারাপ ছিল, আমরা বাঘ দেখতে পাইনি, সুন্দরবনে আসলাম। তারপরে আমরা এসেছিলাম অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার, মানে সেখানে হচ্ছে মূলত যেসব জন্তুরা আর কি আহত হয় বা কোনোভাবে তাদের শরীর খারাপ থাকে, যাই হোক, যেহেতু এগুলো তো এখন বাঘ, এগুলো তো এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো তাদেরকে রেস্কিউ করা হয় এবং তাদেরকে ট্রিটমেন্ট করে আবার তাদের জায়গায় ছেড়ে দেওয়া হয়। তো সেখানে আমরা একটা নয় অলরেডি দুটো বাঘ দেখেছি এবং সেটা ছিল একটা হচ্ছে বাঘ, একটা বাঘিনী, দুটো দেখেছিলাম। তো তাদের শরীর খারাপ ছিল, তো তার জন্য তাদের ট্রিটমেন্ট হচ্ছিল। এবং তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু একটা রেড মার্ক করে দিচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে? আমরা ঘন জঙ্গলে বাঘ দেখতে পাইনি বলে এতটা কষ্ট পাচ্ছিলাম, কিন্তু তখন মানে আমরা ভাবলাম যে
আর এই যে এখানে যে রয়েছে মানে এখানে যে রেস্কিউ করা হচ্ছে জন্তুদের, তো এখানেও তো সবসময় বাঘ থাকে না। তো তারা সেটাই বললো যে আপনারা যে এইটুকু দেখতে পেয়েছেন এটাও অনেক বড় ব্যাপার, কিন্তু এখানেও কিন্তু সবসময় বাঘ থাকে না, যেহেতু কখন বাঘ আহত হবে এবং ততক্ষণ ওই বন দপ্তরে খবর যাবে এবং তারা জানবে সেগুলোরও তো ব্যাপার রয়েছে। তো সবসময় কিন্তু বাঘ দেখাটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার সুন্দরবনে এসে। তো তারপরে ভাবলাম যে হ্যাঁ এটাও স্বাভাবিকভাবে এটাও ঠিক কথা, তো আমরাও এক প্রকার লাকিয়েস্ট পার্সনই বলতে হবে। তো আমরা ঘুরে টুরে আবার চলে এসেছিলাম বোটে এবং লাঞ্চ করার জন্য। তো দেখো সবাই চলে এসেছে আর বাবান ঘুমিয়ে পড়েছিল আবার। তো দেখো অলরেডি খেতে চলে এসেছি আর সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, পুরো ব্যাচই কমপ্লিট। আর খাওয়ার মধ্যে হচ্ছে ভাত, ডাল, আলু চিপস, লেবু জুস খাবো। লেবু জুস খাবো। জুস, এটা কমলা লেবু। আমি লেবু জুস খাবো। লেবু জুস খাবো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ, তো তোমাদের যেটা বলছিলাম, তো খাবার মধ্যে হচ্ছে ভাত, ডাল, আলু চিপস, হাত দিয়ে ফোন করে যাচ্ছে, বলতেই পারছি না কথাটা। তো ভাত, ডাল, আলু চিপস আর দুটো করে হচ্ছে চিংড়ি মাছ বড় বড় সাইজের, আর হচ্ছে চাটনি, পাঁপড়। ও আচ্ছা, কাতলা মাছ ছিল না, ওটা আমি খাইনি। কাতলা মাছের ঝাল ছিল, আর হচ্ছে ফুলকপির রোস্ট ছিল, আর হচ্ছে চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়াটা ভালোই ছিল, মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, এখন হচ্ছে সবাই আমরা শুয়ে আছি, ঘুমাবো তো না, এনজয় করবো জাস্ট। আর দেখো ফল দিয়েছে, কমলা লেবু দিয়েছে, তো এখন দেখো লেবু খাচ্ছে সব। তো ভালো লাগছে খুব যে একটা বোটের মধ্যে আছি, সেখানে ঘুরছি, থাকছি, তো ব্যাপারটা খুব ক্রেজি টাইপের। তো খুব ভালো লাগছে, মোটামুটি খুব ভালো। তো সবাইকে আমি সাজেস্ট করবো যে একবার করে ঘুরে যাওয়া উচিত। তো আমরা যেহেতু এখন ঠান্ডার সময়টা এসেছি, তো গরমকালে মানে মার্চ এপ্রিল এরকম থেকে নাকি এখানে ইলিশ উৎসব হয়, তো সেখানে নাকি খুব ভিড় হয়। তো যাই হোক, আমার মনে হয় যে শীতকালে আসাটাই বেটার। আর যদি তোমরা কেউ ইলিশ উৎসব দেখতে চাও, সেখানেও খুব ভিড় হয়, তো সবাই আসে, তোমরা আসতে পারো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তো আমার মনে হয় যে একবার এসে এই ফিলিংসটা নেওয়াটা উচিত সবারই, মানে অন্তত এইটুকু এনজয় তো করা উচিত লাইফে। তো খাওয়া দাওয়াটাও ভালো ছিল মোটামুটি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমার ফোনে একটুকু চার্জ নেই, আমার ফোনে 20% চার্জ আছে, 20% চার্জ হয়ে পড়ে আছে। এবার জানি না যে আর আমি কি করতে পারবো, আর মানে ভিডিওগুলো করতে পারবো কি না। আর এখানে আমরা এখনও অনেকক্ষণই থাকবো। বাবা পুরো সামনে চলে আসছে, তিল আসছে। তো জানি না যে আর ভিডিওগুলো বাকি যে স্পটে যাবো সেখানের ভিডিও করতে পারবো নাকি, তো করার চেষ্টা করবো অন্যান্য, যেহেতু আমার হাজব্যান্ডের ফোন দিয়ে কিংবা বাবার ফোন দিয়ে করার চেষ্টা করবো। তোমাদের সাথে সব কিছু অবশ্যই তুলে ধরবো। আর 19% হয়ে গেলো চার্জটা আবার, বাবা। তো যাই হোক, আমি অবশ্যই চেষ্টা করবো, আর এইভাবেই আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ। তো আমরা অলরেডি রুমে চলে এসেছি, তো চলো রুমটা তোমাদের আগে ঘুরিয়ে দেখাই। আর একটা কথা আমি বলতে চাই যে অনেকেই হয়তো বলবে যে এখানে তো ঘোরার মতন এমন কিছুই নেই, জাস্ট ভাগ করেই সময় চলে গেল, আর কিছু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এইসব দেখেই সময় চলে গেল। তো একটা কথা বলি যে বাজেটের মধ্যে কিন্তু সব কিছু, এবং বাজেট তুলনায় এই জায়গাটা একদম পারফেক্ট। তুমি যদি বেশি ভালো সুন্দর ঘুরতে চাও তো যেমন বাজেট দরকার, তাই না? এবং বাজেটের জন্য, এবং বাজেট যে কম সেটা নয়, কিন্তু ঠিকঠাক বাজেটে এইসব জায়গা ঘোরা একটা মানে খুবই মানে ভালো, যে এই কম বাজেটের মধ্যে তুমি আর কি চাও এরকম টাইপের। তো এটা কিন্তু খুব ভালো একটা জায়গা। তো হিসেব মতন করতে গেলে আমরা 3 দিন নয় 2 দিন থেকেছিলাম, 2 দিন কি 2.5 দিন মতন থেকেছিলাম। তো সেটা হিসেবে খুব সুন্দর ছিল, এবং আমরা তারপর কিছু মার্কেটে গেছিলাম, কিছু জিনিসপত্র কিনেছিলাম, সেই কথাগুলো তোমাদের সাথে বলবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা ঘুরে টুরে এখন হোটেলে আবার ব্যাক করেছি, আর ঠিকভাবে কোনো ভিডিও করতে পারিনি, মানে ভেবেছিলাম অনেক রিলস করবো, বাট এখানে টাওয়ারের ভীষণ প্রবলেম, আর নেটওয়ার্কও চলছে না ঠিকভাবে, তো তেমনভাবে কোনো রিলস করা হয়নি, বানানো হয়নি। তো এখন এই কিছুক্ষণ আগে আমরা আসলাম, একটু কেনাকাটি করতে গেছিলাম, বেশি কিছু নিয়ে নিই, বাস ও একটা জিনিস নিয়েছি। তার মধ্যে আমার জন্য শুধু জাস্ট এই জাস্ট ব্রেসলেট টাইপসের চেনটা নিয়েছি, তো আর কিছু নিইনি। আর মানে বাবানের জন্যই নিয়েছি, বাবান খেলা ঠেলা নিয়েছে আর কি। আর বাবান এখানে খাচ্ছে, দেখো বাবান হাই করে দাও। তো এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে নেটওয়ার্কের প্রবলেম, প্লাস টাওয়ারও থাকছে না এখানে। ভাবো, মানে টাওয়ার থাকছে না, কাউকে ফোন করা যাচ্ছে না, পাশের ঘরে ফোন করলে পাওয়া যাচ্ছে, ফোন ঢুকছে না, নোটিফিকেশন আসছে বাট ফোন ঢুকছে না। তো এই সমস্যাটার জন্য ভেবেছিলাম রিলস করবো, একটু করবো, তো করা হচ্ছে না। তো এটা একটা খুব বাজে একটা বলতে গেলে ফিলিংস, খুব বাজে ফিলিংস যে একটা রিলস করতে পারছি না। তো চলো যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবেই তোমরা আমার চ্যানেলে থাকো, পাশে থেকো আমার। তো চলো দেখা হচ্ছে আবার কিছু নতুন ভিডিওর সাথে। তো দেখো সবাই মিলে এখন লজে উঠে গেছি অলরেডি, তো চলে যাচ্ছি এখন। আমাদের এই কিছুক্ষণ ঘুরবো, তারপর আবার চলে যাবো আমরা। তো আজকে মানে আমাদের যে সুন্দরবন ঘোরা তো এখনের মতন শেষ। 2 দিন খুব এনজয় করলাম, ভালো লাগলো খুব, কিন্তু এবার তো বাড়ি যাওয়ার সময়। তো যাই হোক, একটু মনটা খারাপ হচ্ছে, এবার চেষ্টা করবো যে আরও কোনো ভালো ট্রিপে আসা সবার সাথে, ফুল ফ্যামিলির সাথে। তো
দেখো জাস্ট ভিউটা জাস্ট দেখো, এটা জাস্ট সকালের ভিউ। তো ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। তো আরও আমরা নিয়ে আসবো, যদি কখনো ভালো কোনো ট্রিপে যাই অবশ্যই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা ওয়েট করো নতুন কোনো ভিডিওর জন্য। সো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।